আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কন্ডেম সেলে বন্দী রাখা বেআইনি এবং অবৈধ হাইকোর্টের রায়। 2 বছরের মধ্যে সাধারণ সেলে রাখার নির্দেশ। কাস্টমস আর এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ গার্মেন্টস মালিকদের। বিষয়টি মন্ত্রিসভায় তোলার আশ্বাস বস্ত্র ও পাট মন্ত্রী। মেয়াদ শেষের আগে কারণ বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করতে চান মেয়র আতিক। জলাবদ্ধতা নিরসনে কাজ করবে 10টি কুইক রেসপন্স টিম। সকল বাধা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধীরা, নিচ্ছেন উচ্চতর ডিগ্রি। সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিকে কন্ডেম সেলে বন্দী রাখাকে অবৈধ এবং বেআইনি বলে রায় দিয়েছে হাইকোর্ট। একই সাথে জেল কোডের 980 বিধি অসাংবিধানিক ঘোষণা করেছেন আদালত। বিচারপতি শেখ হাসান আরিফ এবং বিচারপতি বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ রায় দেন। কন্ডেম সেলে রাখা সব কয়েদিকে 2 বছরের মধ্যে সাধারণ সেলে স্থানান্তরের নির্দেশ দিয়েছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বিচারিক আদালত মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর হাইকোর্ট আপিল বিভাগের শুনানি ও রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা সহ মোট 4টি ধাপে বিচার চূড়ান্তভাবে শেষ হতে কখনো কখনো 15 থেকে 20 বছর লেগে যায়। এই সময়টিতে ওই আসামিকে কারাগারের কন্ডেম সেল বা একটি নির্জন কক্ষে একাকী রাখা হয়। কারা কর্তৃপক্ষের হিসেবে 2022 সালে কন্ডেম সেলে থাকা কয়েদির সংখ্যা 2556 জন। মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে 2022 সালের 3 সেপ্টেম্বর হাইকোর্টে রিট করা হয়। গত বছরের 5 এপ্রিল রুল জারি করে হাইকোর্ট। শুনানি শেষে সোমবার কয়েকটি নির্দেশনা সহ রুল নিষ্পত্তি করেন উচ্চ আদালত। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না এবং তাকে মৃত্যুর সেলে বন্দী রাখা যাবে না। কোনো বন্দী যদি কোনো বিশেষ অসুবিধা থাকে, এটি হতে পারে ফিজিক্যাল কোনো অসুবিধা, সংক্রামক রোগের যদি কোনো রোগ থেকে থাকে, অথবা অন্য ধরনের কোনো সেক্সুয়াল ডিজিজ থেকে থাকে, তাহলে তাকে আলাদা করে রাখা যাবে। এবং সর্বশেষ বলেছেন আগামী 2 বছর সময় দেয়া হচ্ছে বাংলাদেশের সকল জেল কর্তৃপক্ষকে। মৃত্যুর সেলে নির্জন কক্ষে যারা বন্দী আছেন তাদেরকে এই সময়ের ভিতরে ক্রমান্বয়ে অন্য ব্যবস্থাপনা করে মৃত্যুর সেল থেকে সরিয়ে সাধারণ কয়েদিদের সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে হবে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন আবেদন শুনানির নির্দেশনা দেওয়া হয়েছে রায়ে। সরকারের অনুমতি পেলে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে, এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি, যার ফলে এটা হয়তো আমি সরকারের সাথে আলাপ করব। মানে বিষয়গুলোতে যেহেতু সুপ্রিম কোর্টের কোনো ইতিপূর্বে কোনো জাজমেন্ট হয়নি, অতএব সরকারের সাথে আমি আলাপ করে, যদি সরকারের সাথে আলাপ করে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব। জেল কোড পরিবর্তন করা হলে এই মামলার রায় দেওয়ার নির্দেশনাগুলো সংযোজন করতে বলেছেন উচ্চ আদালত। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশি হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে সৌদি সরকারের কাছে অনুমোদন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান গণভবনে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি বলেন, বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও 10,000-এর বেশি বাংলাদেশি হজ যাত্রী ভিসা পাননি। সৌদি সরকারের উচিত তাদের ভিসা অনুমোদনের সময় বাড়ানো, যাতে তারা নির্বিঘ্নে পবিত্র হজ পালন করতে পারেন। এ বিষয়ে উদ্যোগ নেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন সৌদি রাষ্ট্রদূত। বৈঠকে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, নির্যাতিত ফিলিস্তিনিদের সহায়তায় আরও একটি চালান প্রস্তুত করছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র এবং তাদের কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্ব ফিলিস্তিনের পিছনে রয়েছে বলে উল্লেখ করেন তিনি। সৌদি আরবে বসবাসরত প্রায় 32 লাখ বাংলাদেশি 2 দেশের অর্থনীতিতে অবদান রাখছেন বলে প্রধানমন্ত্রীকে জানান সৌদি রাষ্ট্রদূত। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি শেষ হয়ে গেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কেউ বিদেশ থেকে এসে বিএনপিকে চাঙ্গা করবে এমন বিশ্ব রাজনীতি আর নেই। রাজধানী ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু কি কারণে বাংলাদেশে আসছেন তা জানেন না তিনি। আরও জানাচ্ছেন সৈয়দ রিয়াজ।
দ্বাদশ জাতীয় নির্বাচনের পর আবারও সরগরম রাজনীতির মাঠ। এরই মধ্যে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করছে দুই দল। এমন পরিস্থিতিতে ঢাকা সফরে আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ৭ জানুয়ারির নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার এটাই প্রথম সফর। ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যারা এদেশে এসে দাপট দেখাতো তাদের ক্ষমতা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে গেছে। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধহয় এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। এবং যারা এই দাপটটা দেখাবে তাদের দাপট দেখানোর ক্ষমতাটা মধ্যপ্রাচ্যেই সংকুচিত হয়ে, তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না। বিএনপির সাম্প্রতিক সমাবেশ নিয়ে ওবায়দুল কাদের জানান, কোনো ধরনের সহিংসতা বা আগুন সন্ত্রাস করলে ছাড় দেবে না সরকার। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করব। উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কখন কিভাবে তাদেরকে ফেস করতে হবে। আওয়ামী লীগের ইতিহাসে পালিয়ে যাওয়ার কোনো নজির নেই উল্লেখ করেন ওবায়দুল কাদের। বলেন, নেতিবাচক রাজনীতির সাথে যুক্ত থাকতে থাকতে বিএনপিকেই একদিন পালাতে হবে। পালিয়ে যাওয়ার পথ তাদেরই খুঁজতে হবে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। কাস্টমস আর এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ করলেন গার্মেন্টস মালিকরা। এতে আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে বলে জানান বিজিএমই এর সভাপতি এস.এম. মান্নান কোচি। এসব অভিযোগের বিষয়ে মন্ত্রিসভায় কথা বলার আশ্বাস দেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সাথে সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন বিজিএমই এর সদ্য নির্বাচিত সদস্যরা। এ সময় তৈরি পোশাক শিল্পের বিভিন্ন সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরেন গার্মেন্টস মালিকরা। তারা জানান, ব্যবসা করতে গিয়ে প্রতিনিয়ত কাস্টমস আর এনবিআর এর হয়রানির শিকার হচ্ছেন। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতনদের সাথে কথা বলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। আমদানি রপ্তানিতে বিভিন্নভাবে হয়রানি করা হয়। এতে করে আজকে আমাদের নির্দিষ্ট সময় আমরা কিন্তু আমাদের মাল ইম্পোর্টও করতে পারছি না, রপ্তানিও করতে পারছি না। এদেশের আইন মেনে ব্যবসা করতে চাই। আইন যেন এই শিল্পের জন্য হয়, এদেশের মানুষের জন্য হয়। আইন যেন ওই যারা হয়রানিকারক তাদের জন্য, তারা যেন ব্যবহার করতে না, অপব্যবহার না করে, এটাই আপনাদের জন্য। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, এসব বিষয়ে শুধু দেশে নয়, প্রবাসী ব্যবসায়ীরাও অভিযোগ করেছেন। হয়রানি বন্ধ করতে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের আশ্বাস দেন তিনি। কোরিয়ার মাননীয় রাষ্ট্রদূত এসেছিলেন, তিনিও কিন্তু এনবিআর সম্পর্কে এবং কাস্টমসের হয়রানি নিয়ে কথা বলেছেন। এছাড়াও আমি সাংবাদিকরা রয়েছে, আমি অনেক কথা বলতে পারবো না। কিছু কথা থাকে জাহেরে আর কিছু কথা থাকে বাতেনে। আমি সদ্য ওমরা হজ পালন করে এসেছি, সেই জায়গা থেকেও কিন্তু একই অভিযোগ আসছে। তারা যে সমস্ত মালামাল পাঠায় তা নিয়ে চট্টগ্রাম কাস্টমস এনবিআর এর সমস্যা নিয়ে, এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। গার্মেন্টস খাতে রপ্তানি কমে যাওয়ার কথা স্বীকার করলেও দ্রুত ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। আমাদের প্রায় 8% থেকে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। এটি একটি গুরুত্বপূর্ণ। মেয়াদ শেষের আগে কারণ বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। রাজধানী গুলশানে নগর ভবনে উত্তরের মেয়র এবং কাউন্সিলরদের 4 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এ সময় বর্ষাকালে ডেঙ্গুর প্রাদুর্ভাব এবং জলাবদ্ধতা দূর করতে নগরীতে 10টি কুইক রেসপন্স টিম কাজ করবে বলেও জানান উত্তরের মেয়র। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এ সময় নিজের সব উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন উত্তরের মেয়র।
তিনি বলেন 4 বছরে যা ভুল ত্রুটি হয়েছে এসবের দায়ভার তার নিজের। মেয়াদের বাকি 1 বছরে নতুন যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের উন্নয়ন, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে খেলার মাঠ নির্মাণ, বিভিন্ন খাল পুনরুদ্ধার সহ বেশ কিছু প্রকল্প বাস্তবায়নের কথা জানান তিনি। কারণ বাজারকে স্থানান্তর করা এটিও একটি বড় চ্যালেঞ্জ আমি হাতে নিয়েছি। আমি আশা করি এটিও আমরা পর্যায়ক্রমভাবে করতে পারবো। আমরা চেষ্টা করে যাচ্ছি। এই যে আজকে যে বলতাম যে খালের পাশে রাস্তা হবে, অনেকে কিন্তু প্রশ্ন করে রাস্তা হবে কবে? রাস্তা কিন্তু শুরু হয়েছে, ডিসেম্বর মাসে শেষ হয়ে যাবে। দক্ষিণ খান কাজ কবে হবে? শুরু হয়ে গিয়েছে। লাইট কবে বসবে? শুরু হয়ে গিয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র আতিক জানান, এ যাবৎকালে সিটি কর্পোরেশন নিয়ে যত ধরনের প্রতিবেদন হয়েছে তার সবকিছুই আমলে নিয়ে কাজ করেছেন তিনি। পরীক্ষা যে দেয়, রেজাল্ট কিন্তু দেয়, টিচাররা দেয়। সুতরাং আমরা পরীক্ষার মধ্যে আছি, আমরা পরীক্ষা দিয়েই যাচ্ছি। পরীক্ষার ফলাফল আমাদের সাংবাদিক ভালো হয়েছে। সংবাদ সম্মেলনে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিল্পী ও সাহিত্যিকদের নামেও রাজধানীর বিভিন্ন সড়কের নামকরণ করা হবে বলে জানান মেয়র আতিকুল ইসলাম। সবাই শুধু আমার চিন্তা করে, আমাদের চিন্তা করে না। এই আমার চিন্তা করে কিন্তু সব শেষ হয়ে গিয়েছে। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ভারতের পণ্য বর্জনের ডাক মুখ থুবড়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেন, দেশে নিত্যপণ্যের দাম বাড়াতেই একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব করছে, যা বাস্তবসম্মত নয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি আরও বলেন, শুধু ভারত নয়, যুক্তরাষ্ট্রের সাথেও সুসম্পর্ক আছে বাংলাদেশের। সেটা তো মুখ থুবড়ে পড়েছে। তাদের বাড়িতেই প্রচুর ভারতীয় পণ্য, আবার কারো কারো ভারতীয় পণ্য আছে। ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে যাতে পণ্যের সংকট হয়, অস্থিতিশীল করা, এটি হচ্ছে মূল উদ্দেশ্য, এবং পণ্যের মূল্য বাড়ে, সেটি হচ্ছে তাদের উদ্দেশ্য। সেটি তাদের এই প্রচেষ্টা সফল হয়নি, সেটি তারাও জানে। এবং এখন যদি আবার নতুন করে সেই এজেন্ডা নিয়ে নামে, তাহলে সেটি আবারও জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হবে এবং তারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হবে। এর বেশি কিছু হবে না। উন্নয়ন দুর্ভোগে ভুগছে রাজধানীর দক্ষিণখান এবং উত্তরখানের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা। একই সময় বেশিরভাগ সড়কের উন্নয়ন কাজ চলায় এলাকা থেকে বের হয়ে কাজে যেতে ভোগান্তিতে পড়ছে লাখো মানুষ। পায়ে হেঁটে পাড়ি দিতে হচ্ছে অনেকটা পথ। কিছু সড়কে পানি জমে থাকায় হাঁটার মতো অবস্থাও নেই। অসুস্থ রোগীদের নিয়ে ভোগান্তিতে এলাকাবাসী। তবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে, নভেম্বরের মধ্যে এসব এলাকার কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। 2016 সালে ইউনিয়ন পরিষদ থেকে 18টি ওয়ার্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যুক্ত হলেও দীর্ঘ কয়েক বছর পুরোপুরি উন্নয়ন কাজ বন্ধ ছিল। গত বছর অক্টোবরে তা শুরু হলেও দক্ষিণখান ও উত্তরখানের ওয়ার্ডের বাসিন্দারা ভুগছেন উন্নয়ন দুর্ভোগে। কাঁচকুড়া থেকে কসাইবাড়ি ও চামুরখান থেকে আজমপুর কাঁচাবাজার রেললাইন সড়কে চলছে এই উন্নয়ন কাজ। এছাড়া উত্তরখান মাজার, আশিয়ান সিটি এলাকায় চলছে কাজ। রাস্তা খারাপ, আমরা যে ভিতর দিয়ে যাই এই রাস্তাটাও অনেক খারাপ। রাস্তা কেটে ফেলছে, মানুষ যাতায়াত করতে পারতেছে না। সবচেয়ে বড় কথা হলো আমাদের বিকল্প কোনো রাস্তা তৈরি করে দেয় না। একই সময়ে বেশিরভাগ সড়কে কাজ চলায় বিকল্প সড়কের অভাবে যাতায়াত করতে পারছেন না বাসিন্দারা। একটা রোগী আজকে একটা বাচ্চা লয়ে আনা পড়ে গেছে। একজন রোগী যে হসপিটালে যাবে সেটার অবস্থা নাই। গাড়ি ঢুকতে না পারায় দোকানে নিত্য প্রয়োজনীয় মালামাল আনতেও ভোগান্তিতে ব্যবসায়ীরা। স্কুলগামী শিক্ষার্থীরাও রয়েছে ভোগান্তিতে। আমাদের দোকান খরচ উঠতেছে না, বর্তমানে লস প্রজেক্ট। এই গরমে আর অনেক দূর হাঁটা লাগে, দেখে অনেক কষ্ট হয়। জনগণের দুর্ভোগ কমিয়ে উন্নয়ন কাজ করতে সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন স্থানীয় সংসদ সদস্য। প্রতিটা রাস্তায় আমরা যতটুকু করব ততটুকু আমরা ম্যাকাডাম করে দিব, এইটাই কিন্তু আমাদের প্রথম দাবি আমাদের আর্মিদের কাছে ছিল এবং আমাদের মাননীয় মেয়রের কাছে ছিল। মাননীয় মেয়রও কিন্তু সবাইকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে। নভেম্বরের মধ্যে এসব এলাকার উন্নয়ন কাজ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। আমাদের 73 কিলোমিটারের কাজ আমরা পাইপ বসিয়ে ফেলেছি এবং এটিকে আমরা বাই নভেম্বরের মধ্যে আমরা শেষ করে দিব। সামান্য বৃষ্টিতে প্লাবিত হয় এই এলাকা, তাই দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। বর্ষার আগে চলমান এইসব রাস্তার কাজ শেষ করা কিংবা চলাচলের উপযুক্ত করার দাবি এলাকাবাসীর। ইয়াসিন রানা, এটিএন বাংলা,
দক্ষিণখান, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে এবারও দেশে বাড়বে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গুর নতুন ধরনে এবছর এটি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট IEDCR এর। তবে ডেঙ্গু রোগীর চিকিৎসায় সকল হাসপাতালে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আরও জানাচ্ছেন তরিক ইসলাম। গত বছর ডেঙ্গু রোগের ভয়াবহতা দেখেছে বাংলাদেশ। হাজারো আক্রান্তের চিকিৎসা দিতে হিমশিম অবস্থা ছিল হাসপাতালগুলোতে। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান ১৫০০-এর বেশি মানুষ, আর আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ৩.৫ লাখ। সাধারণত বর্ষা মৌসুমের ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও এবছর বর্ষার আগেই হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে ডেঙ্গু রোগীর, যা আরও ভয়াবহ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এনভায়রনমেন্টটা খুব চেঞ্জ হয়নি, কাজে কেস কমবে এরকম হওয়ার সম্ভাবনা নাই। ধরে নিব যে কেস বাড়তেই পারে, আর কেস বাড়ার সাথে এনভায়রনমেন্টের সাথে সাথে আরেকটা আছে যে ডেঙ্গুর 4টা সেরোটাইপ। নতুন সেরোটাইপ যদি আমাদের দেশে ঢুকে তাইলে একটা সম্ভাবনা বেড়ে যায়। যেমন গত বছর কিন্তু আমরা অনেকদিন পর ডেঙ্গু 3 আমরা পেয়েছিলাম, কাজে এটা একটা নতুন ইন্ট্রোডিউস ছিল এবং নাম্বার অফ কেস সেই জন্য বেড়েছিল। তো এই বছর হয়তো যদি সেটা থাকে একই থাকে তাইলে এমন হতে পারে কেস কম হতে পারে। আবার যদি দেখা যায় যে না, দেখা যায় আর অন্য সেরোটাইপ 4 ঢুকে গেল, সেক্ষেত্রে আবার কেস বাড়তে পারে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় এরই মধ্যে দেশের হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আমরা বিভিন্ন সোসাইটির সঙ্গে কথা বলেছি, স্পেশালি প্রেগনেন্ট মায়েদের মৃত্যু আমরা বেশি দেখি, বাচ্চাদের বেশি মৃত্যু দেখি, কোমরবিডি যাদের বেশি মৃত্যু দেখি। সব হাসপাতালে ডেঙ্গু কর্নার করা এবং সেই কর্নারে একটা টিম করতে বলে দিয়েছি আমরা। মেডিসিন, গাইনি, পেডিয়াট্রিক্স 3 জনের সমন্বয়ে একটা বোর্ডের মতো করা, যাতে কোনো প্রেগনেন্ট মাদার ভর্তি হলে যাতে মেডিসিনের সাপোর্টের সাথে সাথে পায়, অবস্টেট্রিকের প্রবলেম হলে গাইনি সাপোর্টটা পায়, শিশুর প্রবলেমটা যাতে তারা কম্বাইন্ড কাজ করতে পারেন এই জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। শুধুমাত্র প্রতিরোধ নয়, ডেঙ্গুর ভয়াবহতা কমাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। কথায় আছে ইচ্ছা থাকলে উপায় হয়। এই প্রবাদকে নিজেদের জীবনের সত্য প্রমাণ করেছেন প্রতিবন্ধী শিক্ষার্থীরা। শত প্রতিকূলতাকে পেছনে ফেলে উচ্চতর পড়াশোনা করছেন তারা। বিশেষজ্ঞরা বলছেন প্রতিবন্ধীদের জন্য বিশেষ স্কুল এবং সমন্বিত শিক্ষা কার্যক্রম চালু করা গেলে সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করা সম্ভব হবে। প্রতিবন্ধীদের নিয়ে এমদাদুল হকের ক্যামেরায় মুস্তাফিজুর রহমানের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথমটি। সমাজের নানা বঞ্চনা, শারীরিক বাধাকে পেছনে ফেলে এরা এখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে। আর 10 জনের মতো জীবনযাত্রা স্বাভাবিক ছিল না সাইফ, মুশফিকা, ইবনু আহমেদ ও রীতির। জীবনের সেই অন্ধকার সময়কে পেছনে ফেলে এখন তারা আলোর পথে যাত্রী। তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এদের কেউ কালার ব্লাইন্ড, কেউ বা চোখে দেখেন না। শারীরিক এসব বাধাকে উপেক্ষা করে সমানে এগুলো এখনো পথ অনেক বাকি, আর সে পথে বাধাও একেবারে কম নয়। ক্লাসের মধ্যে স্লাইড চলছে, সো স্লাইডটা তো আমি দেখতে পাচ্ছি না, তাহলে স্লাইডটা হচ্ছে যে আমাদের জন্য রিড আউট করে দেওয়াটা যে ইম্পর্টেন্ট। পাঁচতলায় উঠে ক্লাস করা আবার পাঁচতলা থেকে নামা, এটা আসলে অনেক বড় হ্যাসেল। কোনো উইমেন উইথ ডিসেবিলিটিস তখন কিন্তু সোসাইটিতে আরও অনেক বেশি সমস্যা হয়। সোসাইটি আসলে ওইভাবে এক্সট্রা বার্ডেন ফিল করে। দেশ জুড়ে এমন অদম্য শিক্ষার্থীর সংখ্যা অসংখ্য। তাদের সবার রয়েছে সুন্দর জীবনের প্রত্যাশা। ড্রিম ছিল যে আমি এন্টারপ্রেনারশিপে ঢুকি। আমি এই জিনিসটা জানি, এন্ড আমি যদি আরো এটাকে ডেভেলপ করতে পারি আমি হয়তো এটা ভালো করতে পারবো। পলিসিগুলো ইমপ্লিমেন্ট করা হয় তখন আমাদের বিষয়টা কখনোই ওনাদের মাথায় আসে না। পরিসংখ্যান বলছে মোট জনসংখ্যার 8 থেকে 10 ভাগ প্রতিবন্ধী। তাদের জন্য বিশেষ স্কুল ও সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ সংশ্লিষ্টদের। এখন যে পিটিআই আছে কিংবা বিএড আছে কিংবা এমএড আছে, এই বিশেষ কোর্সগুলোতে প্রতিবন্ধী শিক্ষাকে অন্তর্ভুক্ত করা দরকার। আমরা অনুকূল পরিবেশ তৈরি করতে পারি তাহলে প্রতিবন্ধী শিশুদের জন্য 99% শিক্ষা ব্যবস্থা দেওয়া সম্ভব। মানুষের মাঝে প্রতিবন্ধীদের জন্য ইতিবাচক ধারণা গড়ে তোলা ও সচেতনতা সৃষ্টি জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এসব বাধা বিপত্তি পেরিয়ে আকাশসম স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চায় তারা। শিক্ষা রঙের আগিয়ে কাজ করে যেতে চান দেশের তরে। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রশিক্ষণ দিয়ে আগামীর জন্য সক্ষম করে তুলতে রাজধানীতে ব্লু স্কাই স্কুলের উদ্বোধন করা হলো। ঢাকায় বিমান বাহিনী ঘাঁটি বাসারে অবস্থিত স্কুলটি উদ্বোধন করেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বিএফ পরিচালিত বিশেষায়িত স্কুলটি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং থেরাপি প্রদান করে মানব সম্পদ উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে আশা সংশ্লিষ্টদের। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। মঞ্চের পরিবেশনা দেখে এই শিশুদেরকে কোনোভাবেই পিছিয়ে রাখার সুযোগ নেই। তাদের সাবলীল অঙ্গভঙ্গি ও নাচ গানে মুগ্ধ দর্শক, অথচ এরা সবাই বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বৈচিত্র্যময় অঙ্গনে প্রবেশ করাতে পরিচালিত বাংলাদেশ বিমান বাহিনীর স্কুল ব্লু স্কাই, যেখানে প্রতিবন্ধী শিশুদের আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তুলতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। স্কুলটির উদ্বোধনী অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সামাজিক সুযোগ সুবিধা ও শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে জাতীয় উন্নয়ন সম্ভব না। অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ব্লু স্কাই স্কুল প্রতিষ্ঠা করেছে। অনুষ্ঠানে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, একটা সময় প্রতিবন্ধী শিশুদের ঘরবন্দি করে রাখা হতো, তবে বর্তমানে অন্যান্য শিশুদের মতো তাদের সার্বিক কল্যাণে কাজ করছে সরকার। এরা তো চিরকাল শিশু থাকবে না, এরাও তো পরিপূর্ণ বয়স্ক মানুষ হিসেবেই গড়ে উঠবে। কাজে ওদের যে প্রতিভা আছে, যে মেধা আছে, সেগুলো যাতে আমরা বিকশিত করার ক্ষেত্রে তাদেরকে সেই ধরনের সুযোগ দিতে পারি, সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই আজকে ব্লু স্কাইয়ের মতন এইরকম স্কুল বাংলাদেশে প্রতিষ্ঠিত হচ্ছে জেনে আমরা সত্যিই গর্বিত। এসব শিশুদের এগিয়ে নিতে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি কখনোই বিদেশি শক্তির উপর নির্ভর করে না, জনগণের শক্তিতে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সমন্বয় জোটের সাথে বিএনপি লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এই কথা বলেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর বিএনপির কাছে অতটা গুরুত্বপূর্ণ নয় জানিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক আন্দোলনে যারা সমর্থন দিবে তাদেরকে সাধুবাদ জানাবে বিএনপি। সন্ত্রাস সহিংসতা আওয়ামী লীগের কাজ দাবি করে নজরুল ইসলাম খান বলেন, জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ডোনাল্ড লুর ব্যাপারটা আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে, আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। বিএনপি কখনো সহিংস আন্দোলনে বিশ্বাস করে না, বা আমাদের জোটগুলি আমরা কেউই সহিংস আন্দোলনে বিশ্বাস করি না। সহিংসতা সরকার করে এবং সরকার সেটার দায় আমাদের উপর চাপিয়েছে। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়ার এক মাসের মাথায় চট্টগ্রাম বন্দরের বহির নোঙ্গর কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙ্গর করেছে এমভি আব্দুল্লাহ। এখানে আগামী কয়েকদিন অবস্থান করবে জাহাজটি। দুবাইয়ের হারমিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারেস জাহাজ থেকে খালাস করা হবে। এদিকে এমভি আব্দুল্লাহর দায়িত্ব নিতে 23 জন নাবিকের একটি দল রওনা দিয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসবেন জাহাজে থাকা 23 নাবিক। বোটে করে তাদের নিয়ে আসা হবে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। সেখানে স্বজনদের সঙ্গে মিলিত হবেন তারা। এর আগে গত 12 মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জুন ভারতের নির্বাচন শেষ হলে দেশটির বাজারে বাংলাদেশি পাটের অ্যান্টি ডাম্পিং কর প্রত্যাহারে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, কোনো পক্ষ যেন এটিকে রাজনৈতিক ইস্যু করতে না পারে, তাই নির্বাচনের আগে এই নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়নি। রাজধানী মতিঝিলে আদমজী কোর্ট ভবনে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পাটের সুদিন ফেরাতে এবং রপ্তানি আয় বাড়াতে ইতিবাচক যে কোনো উদ্যোগে পাশে থাকবে সরকার। আগামী মৌসুমে কাঁচা পাটের দাম নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে পাটকে দ্রুত কৃষি পণ্যের স্বীকৃতির দাবি জানান এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। পাটজাত পণ্যের প্রসারে দেশে বিদেশে রোড শো করারও পরামর্শ দেন তিনি। ভারতের সাথে কথা বলেছি এন্টি ডাম্পিং এর ব্যাপারে। তাদের যেহেতু একটা জাতীয় নির্বাচন আছে, 11 জুন জাতীয় নির্বাচন শেষ হয়ে গেলে এন্টি ডাম্পিং এর ব্যাপারে আমার সকল প্রস্তুতি নেওয়া
আছে যে আমরা কিভাবে এটা করব, মানে আইনি মতামত সহ আমার কাছে কাগজ আছে। তাদের নির্বাচন, আমি চাই না যে এটাকে রাজনৈতিক ভাবে কেউ ব্যবহার করুক। আমাদের যে বাণিজ্য, আমদানি রপ্তানি বাণিজ্য, সেটাকে আমরা মানে আমদানি রপ্তানি ডিপ্লোম্যাসির ল্যাঙ্গুয়েজে আমরা করতে চাই। তাই নির্বাচনের পরে আমাদের এই কার্যক্রমটা আমরা শুরু করব। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সাথে পার্টনারশিপ করেছে গ্রামীণফোন। ফলে এখন থেকে মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন গ্রাহকরা। সংশ্লিষ্টরা জানান, এখন থেকে মাইজিপি অ্যাপের সার্ভিস সেকশনে বিকাশ রেজিস্ট্রেশন নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে। এখানে কয়েকটি সহজ ধাপ এবং ভেরিফিকেশন করে বিকাশের গ্রাহক হিসেবে নিবন্ধন করা যাবে। মাইজিপি অ্যাপে বিকাশ অ্যাকাউন্ট খুলে 125 টাকা পর্যন্ত বোনাস পাবেন নতুন গ্রাহকরা। তবে প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা উপভোগ করতে পারবেন। পার্টনারশিপ অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, বিকাশের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদের উপস্থিত ছিলেন। ভারতের লোকসভা নির্বাচনের চতুর্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। স্থানীয় সময় সকাল 7টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলে সন্ধ্যা 6টা পর্যন্ত। 10টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এই দিন 96টি আসনের ভোট অনুষ্ঠিত হয়। এর মধ্যে পশ্চিমবঙ্গের 8টি লোকসভা আসনও রয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশায় বিধানসভা নির্বাচনও হচ্ছে। এতে মোট 17,70,00,000 ভোটার প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করবেন। চতুর্থ দফায় দক্ষিণ এশিয়ার এই দেশটিতে মোট 1,92,00,000 ভোট কেন্দ্র করেছে নির্বাচন কমিশন। এবারে পাটেক্স খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে দেশ সেরা পেসার তাসকিন আহমেদ খেলতে পারবেন কিনা সেই দোলাচল এখনো শেষ হয়নি। চোটের কারণে চলছে চিকিৎসা। তাকে দলে রাখার চেষ্টা করা হবে শেষ পর্যন্ত। স্ক্যান রিপোর্টের উপর নির্ভর করছে তাসকিনের দলে থাকা না থাকা। তবে চোটের কারণে বারবারই স্বপ্ন ভঙ্গ হয়েছে এই পেসারের। আরো জানাচ্ছেন পরাগ আরমান। সন্দেহাতীতভাবেই বর্তমানে বাংলাদেশের সেরা পেসার তাসকিন আহমেদ। আসন্ন টি-20 বিশ্বকাপে তার নৈপুণ্য লাল সবুজের দলকে আনন্দের উপলক্ষ এনে দেবে, এমনটাই ধারণা সবার। সেই স্বপ্নের সমাধি ঘটতে যাচ্ছে এবার। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে বোলিংয়ের সময় পাজরের পেশিতে টান পড়েছিল তার। পরীক্ষা নিরীক্ষার পর তাসকিনের বিশ্বকাপ যাত্রায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওকে হিল আপ করার কোনো সুযোগ আছে কিনা? ধরেন নর্মালি তো 2 থেকে 3 সপ্তাহ হয়তো ব্রেক দিবে। সো যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কিনা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শেষে বিশ্বকাপ দল ঘোষণা করার কথা ছিল নির্বাচকদের, কিন্তু তাসকিনের চোটের কারণে মঙ্গলবার দুপুরে ঘোষণা করা হবে দল। যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা, তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। সো এগুলো নিয়ে আলাপ ওয়েট করতে যাচ্ছেন তাসকিনের, অন্তত কালকের রিপোর্টটা পর্যন্ত। অবশ্য তাসকিনের বিশ্বকাপ ভাগ্য মোটেই ভালো নয়। 2016 সালে টি-20 বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরতে হয়েছিল ত্রুটিপূর্ণ বোলিং অ্যাকশনের অভিযোগ মাথায় নিয়ে। 2019 সালে ওয়ানডে বিশ্বকাপ ভেসে গেছে তাসকিনের চোখের জলে। ইনজুরি শেষে সেরা ছন্দে ফিরেছিলেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষেই। সেই তাসকিনই কিনা অনিশ্চয়তায় আসন্ন বিশ্বকাপে। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। 2025 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে স্বাগতিক সহ জাপানের টোকিওতে। নকশাবিদ, ক্রীড়াবিদ এবং সাধারণ মানুষ নিয়ে গঠিত এক কমিটি 368 জন প্রতিযোগীর করার ডিজাইন থেকে চ্যাম্পিয়নশিপের লোগোটি বেছে নেন। স্থানীয় ডিজাইনার রিও নাকাগাওয়া লোগোটি তৈরি করেছেন। এতে দ্য ওয়ার্ল্ড টোকিও কানেক্টিং থিম রয়েছে। 2025 সালে 13 থেকে 21 সেপ্টেম্বর টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হওয়ার আগে আসামিদের কনডেম সেলে বন্দী রাখা বেআইনি এবং অবৈধ হাইকোর্টের রায়। 2 বছরের মধ্যে সাধারণ সেলে রাখার নির্দেশ। কাস্টমস আর এনবিআর এর বিরুদ্ধে হয়রানির অভিযোগ গার্মেন্টস মালিকদের। বিষয়টি মন্ত্রিসভায় তোলার আশ্বাস বস্ত্র ও পাট মন্ত্রীর।
মেয়াদ শেষের আগেই কারণ বাজার থেকে কাঁচা বাজার স্থানান্তর করতে চান মেয়র আতিক। জলাবদ্ধতা নিরসনে কাজ করবে 10টি কুইক রেসপন্স টিম। সকল বাধা ডিঙিয়ে এগিয়ে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধীরা, নিচ্ছেন উচ্চতর ডিগ্রি। সমন্বিত শিক্ষা কার্যক্রম চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।